ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি কিন্তু আজকে তোমাদের জন্য বৈদিক সভ্যতা বা বৈদিক সিভিলাইজেশনের এমসিকিউ যা যা এসেছিল প্রিভিয়াস ইয়ারে সমস্ত কিছু কিন্তু নিয়ে এসেছে একটা ভিডিওর মধ্যে। দেখো, তোমাদের আমি বলেই দিচ্ছি যে আমি তোমাদের কিন্তু চ্যাপ্টার ওয়াইজ করাচ্ছি। দেখবে তুমি যে কোনো এক্সাম দাও, তুমি ডাব্লিউবিসিএস দাও, তুমি ডাব্লিউবিসিএস এর মেন্স দিতে যাও, তুমি তোমার ধরো কলকাতা পুলিশ যা বা হচ্ছে তোমার পুলিশের যে কোনো এক্সাম, কেপি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, পিএসসি যা যা এক্সাম, এবং তুমি যদি অন্যান্য এক্সাম দাও যেমন এসএসসি দাও, সিজিএল দাও, সব জায়গা থেকে আমি কিন্তু কোশ্চেন নিয়ে নিয়েছি। তোমাদের মাথায় খেয়াল রাখবে, এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন সাধারণত আসবে না। মানে আমি সব জায়গা থেকে নিয়েছি, কালেক্ট করেছি। যদি তারপরেও এসে যায় সেটা কিন্তু তোমাদের ভাগ্যের, মানে ভাগ্য খারাপ আর কি এক প্রকার। ঠিক আছে, তো দেখো আমি কিন্তু আলোচনা করছি এই ভিডিওর মাধ্যমে, কিন্তু সমস্ত আলোচনা করব এবং তোমরা কিন্তু এটাকে অ্যাজ এ মক টেস্ট হিসাবে নেবে। ঠিক আছে, তোমরা এটাকে মক টেস্ট হিসাবে নেবে। এখনো পর্যন্ত যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করেন তারা কিন্তু অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নাও। আমি কিন্তু অ্যাডভান্স বলে দেবো যে কোন চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো। যেমন দেখো, বৈদিক সভ্যতা আমি পড়াবো, আমি কিন্তু আগের ডেটা বলে দিয়েছি। ঠিক আছে, যে বৈদিক সভ্যতার মক টেস্ট হবে এবং তোমরা কি করবে, তোমরা এটাকে মক টেস্ট হিসাবে নাও। ঠিক আছে, আমি 60টা কোশ্চেন রেখেছি, 60টা। এই আউট অফ 60-র মধ্যে তোমার স্কোর কত হচ্ছে তুমি দেখো। ঠিক আছে, কি বললাম যে আরআরবি, এনটিপিসি, এসএসসি, পিএসসি যা এক্সাম আছে তুমি কিন্তু সবই ক্র্যাক করতে পারবে যদি এরকম চ্যাপ্টার ওয়াইজ পড়ে যাও। ঠিক আছে, তোমার কাছে কোনো কোশ্চেন কিন্তু আননোন থাকবে না। চলো শুরু করছি তাহলে। আমি কিন্তু ডিটেল আলোচনা করব। ঠিক আছে, চলো ধৈর্য নিয়ে সবাইকে কিন্তু এক্সামটা দিতে হবে এবং কত স্কোর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করেন তারা কিন্তু জয়েন হয়ে যাও। আমি কিন্তু সেখানে অ্যাডভান্স তোমাদের বলে দেবো যে কোন চ্যাপ্টার আমি তোমাদের পড়াবো বা কোন চ্যাপ্টার আমি মক টেস্ট নেব। তোমরা তাহলে সে মতো পড়াশোনা করে নেবে, দিয়ে এটাকে কিন্তু মক টেস্ট হিসাবে কিন্তু তোমরা দেবে প্রত্যেকে। ঠিক আছে, চলো শুরু করছি। প্রাচীন গ্রন্থে বর্ণ ব্যবস্থার প্রথম উল্লেখ পাওয়া যায়। তাহলে এই বর্ণ সিস্টেম, এটা উল্লেখ পাওয়া যায় কোথায়? রাখবে ঋগ্বেদে। বারবার বলছি তোমরা কিন্তু পজ করবে, পজ করে তোমরা আগে নিজেরা উত্তর করো। ঠিক আছে, দেখো তোমাদের স্কোর কত হচ্ছে এবং কমেন্টে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, আমি তোমাদের কি করবো, এর সঙ্গে অনেক এক্সট্রা পয়েন্ট আলোচনা করে দিই, একটু দেখে নাও। ঋগ্বেদ, ঠিক আছে, ঋগ্বেদে মনে রাখবে গোত্র শব্দটা, এই গোত্র শব্দটার উল্লেখ কোথায় পাওয়া যায়, কোন বেদে? প্রশ্ন আসবে, মনে রাখবে ঋগ্বেদে। মনে রাখবে ঋগ্বেদ। দেখো, ঋগ্বেদের মধ্যে মনে রাখবে এই যে বর্ণ সিস্টেম, ঠিক আছে, বর্ণ ব্যবস্থার উল্লেখ পাওয়া গেছে। ঠিক আছে, এবং মনে রাখবে ঋগ্বেদটা সব থেকে ওল্ডেস্ট বুক। ঠিক আছে, ওল্ডেস্ট বুক যদি পরীক্ষায় আসে যে সব থেকে ওল্ডেস্ট বুক বা ওল্ডেস্ট টেস্টামেন্টের নাম কি, তখন মনে রাখবে ওল্ডেস্ট টেস্টামেন্ট এটা অ্যাকচুয়াল। ঠিক আছে, ওল্ডেস্ট টেস্টামেন্ট। ঠিক আছে, মনে রাখবে সেটা কি বললাম, ঋগ্বেদ। এবারে দেখো তোমাদের আমি একটু বলে দিই, যেমন দেখো ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ। ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এইগুলো মনে রাখবে আর্যদের বেদ। ঠিক আছে, আর্যদের এই বেদগুলো। কোনটা অনার্যদের বেদ, কোনটা পরীক্ষায় আসে? অথর্ববেদ। অথর্ববেদ মনে রাখবে এটা কিন্তু আরিয়ান টেক্সট বা অনার্যদের বেদ। ঠিক আছে, অনার্যদের বেদ। তোমাদের দেখো ডিটেল আলোচনা একটু পরে করব, এইগুলো সম্বন্ধে পরে করব। এখানে একটা দেখো কোশ্চেন লেখা আছে, এই যে শতপথ ব্রাহ্মণা। ঠিক আছে, এই শতপথ ব্রাহ্মণটার গুরুত্বটা কি, কেন জানতে হবে? মনে রাখবে শতপথ ব্রাহ্মণা থেকে আমরা জানতে পারি কিসের সম্বন্ধে, না লেটার বেদিক পিরিয়ড। তাহলে যদি প্রশ্ন আসে যে লেটার বেদিক পিরিয়ড বা পরবর্তী বৈদিক যুগের, ঠিক আছে, লেটার বেদিক পিরিয়ড পিরিয়ড পরবর্তী বৈদিক যুগের সোর্স কি, মনে রাখবে এই যে শতপথ ব্রাহ্মণা। ঠিক আছে, এটা কিন্তু লেটার বেদিক পিরিয়ডের সোর্স, মনে রাখবে। চলো যা বলছি নোট ডাউন করবে পারলে,
আননোন পয়েন্ট যদি কিছু থাকে অবশ্যই কিন্তু নোট ডাউন করবে। ভারতীয় দর্শনের প্রাচীনতম মতবাদ গোষ্ঠী হলো, তাহলে মানে ভারতীয় দর্শনের, তো নিশ্চয়ই জানো যে কয়েকটা ইম্পর্টেন্ট দর্শনের বই কিন্তু লেটার বিডি পিরিয়ডে তৈরি, মানে স্কুল তৈরি হয়েছিল। ঠিক আছে, গোষ্ঠী বলতে গেলে একটা স্কুলের কথা বলা হয়েছে আর কি। এই কোন কোন স্কুল তৈরি হয়েছিল পরীক্ষা আসে কিন্তু এগুলো, এবং সেই স্কুলগুলোর ফাউন্ডার কে সেটাও পরীক্ষা আসে, আমি রেখেছি তোমাদের জন্য। দেখো, সব থেকে প্রাচীন মনে রাখবে এই যে সংখ্যা, ঠিক আছে। যোগাটা কার? যোগা মনে রাখবে পতঞ্জলি। এটাও কিন্তু আমি তোমাদের দেখো সব লিখেছি, যেহেতু আমি আর লিখছি না করে, এটা দেখে নাও ভালো করে। দেখো, ছটা স্কুল অফ ফিলোসফি মানে দর্শনের ছটা স্কুলের নাম এখানে লেখা আছে, এবং সেই স্কুলগুলির ফাউন্ডারের নামটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটা ফাউন্ডার, এইটা কি ফাউন্ডার, কি কি আছে দেখো। সংখ্যা, ঠিক আছে, সংখ্যা যেটা বললাম সেটা কি আছে, কাপিলি। এর ফাউন্ডার কে? কাপিলি। পরীক্ষায় ধরে ধরে কোশ্চেন আনবে, ধরে ধরে। নয়া, নয়া হচ্ছে গৌতমা। কি বললাম? ধরে ধরে এই কোশ্চেন গুলো তুমি প্রত্যেকটা এক্সাম দিতে যাবে এই কোশ্চেন দেখতে পাবে। দেখো, তোমার ভাইসি শিখা, ঠিক আছে, এটা কার? এটা কনাদের। ঠিক আছে, এই ভাইসি শিক্ষার ফাউন্ডারটা কে? কনাদ। যোগার ফাউন্ডার কে? পতঞ্জলি। ঠিক আছে, যোগার ফাউন্ডার কে? পতঞ্জলি। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, এই পতঞ্জলির একটা ফেমাস বই আছে, ঠিক আছে, সেই বইটার নাম কি তোমরা আমাকে কমেন্টে জানাবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট বই, সেটা আমাকে কমেন্টে তোমরা জানাবে। পূর্ব মীমাংসা, উত্তর মীমাংসা। ঠিক আছে, তাহলে জৈমিনী হচ্ছে পূর্ব মীমাংসা, ঠিক আছে, এবং তোমার বাদরায়ণ হচ্ছে কি উত্তর মীমাংসা। বুঝা গেল? তাহলে এই রকম করে ছটা স্কুল, যে স্কুল অফ ফিলোসফি বা দর্শনের যে ছটা স্কুল আছে সেগুলো কিন্তু ছাড়া মুখস্থ রাখতে হবে, ওয়ান বাই ওয়ান আসে। তার মধ্যে যদি বলে মোস্ট ইম্পর্টেন্ট তোমার জানো যোগা। ঠিক আছে, যোগা হচ্ছে পতঞ্জলির। এবারে পতঞ্জলি বলতে এখন যে পতঞ্জলির প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ব্যাপারটা কিন্তু নয়। ঠিক আছে, তো তোমরা এভাবে মনে রাখতে পারো যে পতঞ্জলির যে যোগা করে, ঠিক আছে, তো এইভাবে কিন্তু মনে রাখতে পারো। দেখো, তাহলে এগুলো কিন্তু সব মুখস্থ করবে, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। কোথায় আর্যরা প্রথম চিরস্থায়ী বসতি স্থাপন করে? কোশ্চেনটা কোথা থেকে নিয়েছি? কোশ্চেনটা নিয়েছি WBCS থেকে। ঠিক আছে, WBCS থেকে কিন্তু এই কোশ্চেনটা আমি নিয়েছি। কি বলেছে না, আর্যরা কোথায় স্থায়ীভাবে বসবাস করে? মনে রাখবে, আর্যরা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল কোথায়? পাঞ্জাবে। ঠিক আছে, পাঞ্জাবে কিন্তু আর্যরা স্থায়ীভাবে বসবাস শুরু করেছিল। এবারে এখান থেকে একটা জিনিস পরীক্ষা আসে, কি পরীক্ষা আসে? পরীক্ষা আসে যে আর্যরা কোথা থেকে এসেছিল তার সম্বন্ধে অনেকগুলি মতবাদ আছে। ঠিক আছে, আমি তোমাদের ওয়ান বাই ওয়ান করে বলি, অনেক কিন্তু সময় লেগে যাবে, জাস্ট কয়েকটা পয়েন্ট বলছি। পরীক্ষা আসে যে আর্যদের সেন্ট্রাল এশিয়া থেকে, ঠিক আছে, সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে, কে বলেছে? ঠিক আছে, পরীক্ষায় এসেছে যে সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে, এই কথাটি কে বলেছে? মনে রাখবে, এটির মতবাদটা হচ্ছে ম্যাক্স মুলার। ঠিক আছে, ম্যাক্স মুলার। তাহলে ম্যাক্স মুলারের মতবাদটা কি বললাম, যে কোথা থেকে এসেছে আর্যরা? সেন্ট্রাল এশিয়া থেকে এসেছে। পরীক্ষা আসে যে আর্যরা সপ্ত সিন্ধু থেকে এসেছে, কে বলেছে? সপ্ত সিন্ধু। এসেছে এটা বলে, মানে এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান থিওরি, এবং এটা হচ্ছে ইন্ডিয়ান থিওরি, মনে রাখবে, এটা ইন্ডিয়ান থিওরি। ইন্ডিয়ান থিওরি, ঠিক আছে, ইন্ডিয়ান থিওরি, এবং এটা বলেছে এসি দাস। এসি দাস। আরো অনেক আছে, ঠিক আছে, আমি তোমাদের সেগুলো পরে আবার বলবো। হ্যাঁ, চলো, তাহলে এখানে যেহেতু সপ্ত সিন্ধু ব্যাপারটা ছিল, অনেকে হয়তো বলবে সিন্ধু এলাকায় না, এটা চিরস্থায়ী ভাবে বসবাস কিন্তু শুরু করেছিল কোথায়? পাঞ্জাবে। এটা WBCS এর প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই, যে নিচের কোনটি প্রাচীনতম বেদ? সব থেকে ওল্ডেস্ট বেদ বা প্রাচীনতম বেদ কোনটি? তোমাদের একটু আগেই বললাম যে সব থেকে ওল্ডেস্ট বেদ বা ওল্ডেস্ট টেস্টামেন্ট, ঠিক আছে, সেটা কি বললাম তোমাদের? আমি বললাম ঋগ্বেদ। ঠিক আছে, ঋগ্বেদ মনে রাখবে, এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম বেদ।
চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। রজমনামা, এই রজমনামা যে গ্রন্থটি ফার্সি অনুবাদ সেটি কিসের না মহাভারত। ঠিক আছে, এটা কার সময় অনুবাদ হয়েছিল পরীক্ষায় এসেছে। ভালো করে বুঝো যে মহাভারত এটার ট্রান্সলেশন ফার্সি ভাষায় তাকে কি বলা হয় রজমনামা বলা হয়। ঠিক আছে, তাহলে মহাভারতকেই রজমনামা বলা হচ্ছে যখন সেটাকে পার্সিয়ান ভাষায় বা ফার্সি ভাষায় ট্রান্সলেট করতে। এবং এটা কার সময় হয়েছিল পরীক্ষা আসে, এটা আকবরের সময় কিন্তু ট্রান্সলেশনটা হয়েছিল। ঠিক আছে, কার সময় হয়েছিল আকবরের সময়। কে করেছিল পরীক্ষা আসে, এই যে অনুবাদটা করেছিল এটা কে করেছিল। ঠিক আছে, মনে রাখবে ফাইজি করেছিল, ফাইজি এন্ড বাদাউনি। ফাইজি এবং বাদাউনি এই দুজন কিন্তু মনে রাখবে পার্সিয়ান ভাষায় কার নির্দেশে না নির্দেশটা মনে রাখবে আকবরের নির্দেশে বা আকবরের রাজসভায় মহাভারতকে ঠিক আছে ট্রান্সলেট করেছিল পার্সিয়ান ভাষায়, যেটাকে কি বলা হয় রজমনামা বলা হয়। চলো পরের কোশ্চেন আমরা কি দেখে নিই। ন্যায় দর্শন, একটু আগেই বললাম না, ঠিক আছে, ন্যায় দর্শন এটা কার লেখা, কার লেখা নয়, কার একটা অ্যাকচুয়ালি এটা স্কুল বা প্রতিষ্ঠান ছিল। কি বললাম গৌতমা, তাই তো। যেমন এই যেমন বাইশি শিক্ষা কি বললাম কণাদের। ঠিক আছে, এগুলা বলে দিয়েছি, আমি আর বলছি না ঘুরিয়ে, যেগুলো আছে তোমরা কিন্তু একদম মুখস্থ করে নিবে। চলো পরের একটা আমরা দেখে নিই। বেদ 4 ভাগে বিভক্ত, তাহলে বেদটা আমি বলে দিলাম কি কি বেদ আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার সমস্ত বেদকে আবার 4টি করে ভাগে বিভক্ত করা হয়েছে। তাহলে প্রতিটা বেদকে আবার কটি ভাগে বিভক্ত করা হয়েছে না প্রতিটা বেদকে আবার 4 ভাগে বিভক্ত করা হয়েছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। পরের কোশ্চেন আমরা দেখে নিই, বলছে ঋগ্বৈদিক যুগের কোন নদী রাভি বা ইরাবতী নামে পরিচিত। তাহলে রাভি বা ইরাবতী নদী নামে পরিচিত কোন নদী, মনে রাখবে এই যে পুরুষনি, পুরুষনি যেটা সেটাই তো রাভি, সেটাই ইরাবতী। ঠিক আছে, আমরা নিশ্চয়ই জানি বা তোমরা জানো যে ব্যাটেল অফ 10 কিং পরীক্ষা আসে। ঠিক আছে, ব্যাটেল অফ 10 কিং, 10 কিং 10 রাজার যুদ্ধ, 10 রাজার যুদ্ধ তোমরা নিশ্চয়ই জানো। এটা তোমরা নিশ্চয়ই জানো যে ভারতাস ট্রাইব, ঠিক আছে, এবং ভারতাস ট্রাইব, ট্রাইব কে না সুদাস, কিং সুদাস, কিং সুদাস 10 কিং এর মধ্যে। তাহলে মনে রাখবে এই ইরাবতী বা রবি নদীর তীরে ব্যাটেল অফ 10 কিং বা 10 রাজার যুদ্ধ হয়েছিল। সেটা কার কার মধ্যে হয়েছিল, এই ভারতাস ট্রাইব কিং সুদাস ভার্সেস 10 কিং বা 10 রাজার মধ্যে। এবং এই যুদ্ধে কে জয়লাভ করেছিল, মনে রাখবে এরা কিন্তু জয়লাভ করেছিল। ঠিক আছে, এরা কি করেছিল জয়লাভ। তাহলে ভারতাস ট্রাইব এরাই কিন্তু কি করেছিল জয়লাভ করেছিল। এবং এই যে ব্যাটেল অফ 10 কিং এটা কোন বেদে থেকে পাওয়া যায়, এটাও পরীক্ষায় এসেছে। ঠিক আছে, এবং কততম মন্ডলে আছে, মনে রাখবে এটা ঋগ্বেদে আছে। ঠিক আছে, এবং এটা মন্ডল কততম 7th মন্ডল। ঠিক আছে, 7th মন্ডল, 7তম মন্ডলে আছে। তাহলে কিন্তু মনে রাখবে এই ব্যাটেল অফ 10 কিং বা 10 রাজার যুদ্ধ এটা ঋগ্বেদে আছে। যদি বলে যে কোন বেদে আছে, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, তোমরা কিন্তু অবশ্যই ঋগ্বেদ করে আসবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। মাতৃভূমি ভারতবর্ষের নাম প্রথম উল্লেখিত ছিল, ঠিক আছে, এটা কোথায় উল্লেখিত ছিল, মনে রাখবে বিষ্ণু পুরাণে। ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তো ছাড়া কিন্তু মুখস্থ করে নিবে। কিছু কোশ্চেন মুখস্থ করতে হবে, কিছু কোশ্চেনের ব্যাখ্যা কিন্তু আমি দেব না, কিছু কোশ্চেনের ব্যাখ্যা দেবো যেগুলো পরীক্ষায় আসে সেটাই আমি কিন্তু ব্যাখ্যা দেব। প্রাচীন ভারতের বিখ্যাত আইন প্রণয়নকারী ছিলেন, তাহলে প্রাচীন ভারতের আইন প্রণয়নকারী ঠিক আছে কে ছিল, তোমরা নিশ্চয়ই জানো যে এই যে মনু ছিল। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে মনুস্মৃতি আমরা বলি না, মনুস্মৃতি, এই মনুস্মৃতিকে পরীক্ষা আসে
ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর মনুস্মৃতিকে প্রকাশ্য রাস্তায় মনে রাখবে পুড়িয়ে দিয়েছিল। এটা মনে রাখতে হবে যে মনুস্মৃতিকে প্রকাশ্য রাস্তায় কে পুড়িয়ে দিয়েছিল, মনে রাখবি ডক্টর বি আর আম্বেদকর। ঠিক আছে, ডক্টর বি আর আম্বেদকর যিনি আমাদের সংবিধানের, ঠিক আছে, সংবিধানের ফাদার অফ আওয়ার কনস্টিটিউশন যাকে বলি। ঠিক আছে, মনে রাখবে সংবিধানের জনক বলা হয় নাকি, সংবিধানের জনক, সংবিধানের জনক, ফাদার অফ আওয়ার কনস্টিটিউশন। ঠিক আছে, তো মনে রাখবে তাহলে ভালো করে বুঝো প্রশ্ন কি কি হয় না। মনু কি ধরনের বই, এটা মনে রাখবে একটা ল রিলেটেড বই। ঠিক আছে, আইন রিলেটেড একটা বই। ঠিক আছে, মনুস্মৃতিটা এই যে মনুস্মৃতিটা কি ধরনের বই, এটা একটা আইন বা বই তোমার। আর এই মনুস্মৃতিটা ছিল একটা ল বা আইন রিলেটেড বই। ঠিক আছে, তাহলে এই মনুস্মৃতিকে মনে রাখবে প্রকাশ্য রাস্তায় কিন্তু পুড়িয়ে দিয়েছিল কে, ডক্টর বি আর আম্বেদকর। এনাকে কি বলা হয়, সংবিধানের জনক বলা হয়। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। আমি তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আজকে যেটা আলোচনা করব সবই কিন্তু বেদিক সিভিলাইজেশন নিয়ে আলোচনা করব, বৈদিক সভ্যতা নিয়ে। নচিকেতা এবং যমরাজ, ঠিক আছে, বা যমের বিখ্যাত সংলাপ উল্লেখিত আছে। ঠিক আছে, মনে রাখবে এটা তোমার কট উপনিষদ, কট উপনিষদ। এবার তোমরা বলবে যে স্যার কি উপনিষদ এগুলো সব কি, যে মুন্ডক উপনিষদ, ছান্দকা উপনিষদ, এগুলো কি উপনিষদ? ঠিক আছে, তোমাদের এগুলো কিন্তু সব পরে আমি বলবো। ঠিক আছে, মনে রাখবে জাস্ট এটা মনে রাখো যে উপনিষদ যখন আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ থিওরি পড়াবো না তখন বুঝতে পারবে। সরি, উপনিষদ, উপনিষদ টোটাল কতগুলি আছে মনে রাখবে 108টা উপনিষদ আছে। নাম্বার অফ উপনিষদ কটি আছে, আর 108টা কিন্তু উপনিষদ আছে। তার মধ্যে দেখো এইগুলো সেই সব জানতে পারছো তোমরা, এই যেমন মুন্ডক উপনিষদ, কট উপনিষদ, ছান্দকা উপনিষদ, ঠিক আছে, আবার কেন উপনিষদ, এরকম অনেক ধরনের কিন্তু উপনিষদ আছে। তোমরা নিশ্চয়ই জানো ওই যে মুন্ডক উপনিষদ আছে না, মুন্ডক উপনিষদে সত্যমেব জয়তে, ঠিক আছে, সত্যমেব জয়তে শব্দটা, ঠিক আছে, সত্যমেব জয়তে, এটা কোন উপনিষদে আছে মনে রাখবে, মুন্ডক উপনিষদে আছে। কিন্তু আমরা জানি সত্যমেব জয়তে মানে কি, মানে সত্যের জয় হোক, তাই তো, সত্যের জয় হবে, তাই তো, তাহলে সত্যের জয় হোক এই মুন্ডক উপনিষদেই সত্যমেব জয়তে এটা কিন্তু আছে। ঠিক আছে, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আর্য শব্দের আক্ষরিক অর্থ কি? তাহলে আর্য শব্দের আক্ষরিক অর্থ কি? তোমরা নিশ্চয়ই জানো যে আরিয়ান, ভালো করে বুঝে নাও, ইংলিশে আরিয়ান বলা হয়। ঠিক আছে, তো আর্য এরা ছিল মনে রাখবে আপার কাস্ট। ঠিক আছে, এর মানে হচ্ছে আপার কাস্ট, একটা রেস এরা। ঠিক আছে, মনে রাখবে তাহলে দুটো জিনিস মনে রাখবে, আর্য মানে কি বললাম আপার কাস্ট, আর্য মানে রেস, দুটোই কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, দুটোই কিন্তু পরীক্ষায় এসেছে। তাহলে এখানে কি করবে, উচ্চতর করবে এখানে। ঠিক আছে, তুমি অন্যগুলা করবে না, যোদ্ধা, পুরোহিত, জ্ঞানী এগুলো কিন্তু করবে না। জ্ঞানীটা কি তোমার পরীক্ষা আসে যে বেদ, ঠিক আছে, বেদ এর অর্থ কি, এর অর্থ মনে রাখবে বেদ মানে জ্ঞান। ঠিক আছে, বেদ মানে কি বললাম, বেদ মানে জ্ঞান বা তুমি বলতে পারো নলেজ। ঠিক আছে, মানে কি, বেদ মানে নলেজ বা জ্ঞান। ঠিক আছে, এটা তুমি জানতে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষা আসে। চলো পরের প্রশ্ন দেখে নি। যোগ শাস্ত্র, যোগ শাস্ত্র একটু আগেই বললাম যে যোগা, যোগা কি বললাম না, এই যে পতঞ্জলি যোগা। ঠিক আছে, তোমরা কি করবে না, প্রথমে অপশন কেটে দিবে, দেখো কোনটা হবে না। তোমাদের বানভট্ট, তোমরা জানো যে বানভট্ট কে ছিল না, হর্ষবর্ধনের সভাকবি ছিল, হর্ষবর্ধনের সভাকবি ছিল, হর্ষবর্ধনের সভাকবি কে ছিল, বানভট্ট। বানভট্টের 3টা বই খুব ইম্পর্টেন্ট,
ঠিক আছে, হর্ষচরিত, কাদম্বরী এবং পার্বতী পরিণয়, তাই তো? হর্ষচরিত, হর্ষচরিত, কাদম্বরী, কাদম্বরী এবং কি পার্বতী পরিণয়, পার্বতী পরিণয়। প্রত্যেকে তোমরা জানো যে হর্ষবর্ধনের সভাকবি ছিল কে? বাণভট্ট। বাণভট্টের লেখা বইগুলি কি কি? হর্ষচরিত, কাদম্বরী এবং পার্বতী পরিণয়। ক্লিয়ার? মনে থাকবে তোমাদের? আচ্ছা, চলো পরের কোশ্চেন এবারে দেখে নিই আমরা কি আছে। আচ্ছা, আমি একটু বারবারই বলে দিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার ক্লাস দেখছো তাদের একটাই কথা বলবো, তোমরা যারা এখন পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, তারা কিন্তু অবশ্যই আমি লিংক দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে কিন্তু জয়েন হয়ে যাবে। আমি সেখানে কিন্তু তোমাদের অ্যাডভান্স বলে দেবো যে কোন চ্যাপ্টার মক টেস্ট আমি ইউটিউবে তোমাদের নেব। এটাকে তোমরা কিন্তু নিজেরা যে কোনো বই থেকে তোমরা নিজেরা পড়ে রাখবে, পড়ে রেখে আমি কিন্তু সেখানে মক টেস্ট আকারে তোমাদের এমসিকিউ দেব, তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু মক টেস্ট আকারে সেটাকে দেবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, চলছে ঠিক আছে, অ্যাকচুয়াল তোমাদের আমি বলে দিই, আমি ব্যাচে কিন্তু এই চ্যাপ্টার গুলো পড়িয়ে দিয়েছি। এই চ্যাপ্টার ব্যাচে পড়ানোর পরে কিন্তু এখানে তোমাদের আমি এমসিকিউ আলোচনা করছি, এই এবং এর পিডিএফ কিন্তু আমি আমাদের ব্যাচের যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে কি হলো, তাকে আমি প্রথমে যেটা থিওরি সেটা পড়িয়ে দিয়েছি, আর এখানে এমসিকিউ আলোচনা করে দিচ্ছি, তাহলে কিন্তু তার টোটালটাই কিন্তু সে একদম কভার হয়ে গেল। যদি তুমি ব্যাচে অ্যাডমিশন নিতে চাও 7872141322 7872141322 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে, ঠিক আছে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমার ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিতে পারো, কারণ প্রচুর সুযোগ এই বছর, তোমাদের প্রচুর এক্সাম আছে। তোমরা নিশ্চয়ই জানো যে কলকাতা পুলিশ, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, হ্যাঁ, তারপরে তোমার ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, প্রত্যেকটা এক্সামই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ঠিক আছে, সুতরাং 2025টা একটা তোমাদের কাছে বিশাল সুযোগ। 2025-এ তুমি তোমার ফ্যামিলিকে একটা গিফট দিবে। কি গিফট? না, তুমি একটা চাকরি গিফট দিবে। বোঝা গেল? চলো শুরু করি তাহলে। গায়ত্রী মন্ত্র কোন বেদে আছে? গায়ত্রী মন্ত্র মনে রাখবে তোমার ঋক বেদে আছে। ঠিক আছে, ঋক বেদে গায়ত্রী মন্ত্র, এবং এই গায়ত্রী মন্ত্র কত নম্বর মন্ডলে আছে? মনে রাখবে 3rd মন্ডলে আছে। ঠিক আছে, পরীক্ষা আছে যে কত নম্বর মন্ডলে আছে? 3rd মন্ডলে মনে রাখবে গায়ত্রী মন্ত্র আছে। এবং গায়ত্রী মন্ত্র কে লিখেছে? পরীক্ষা আছে, ঠিক আছে, মনে রাখবে বিশ্বামিত্রা, বিশ্বামিত্র। ঠিক আছে, বিশ্বামিত্র মনে রাখবে এই গায়ত্রী মন্ত্র কিন্তু লিখেছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম ব্যবহার করেছিলেন? তাহলে বৈদিক আর্যরা তারা কোন ধাতুর ব্যবহার প্রথম করেছিল? তোমরা নিশ্চয়ই জানো যে যারা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, আইভিসি, ঠিক আছে, আইভিসি, এরা কিন্তু মানে অ্যাকচুয়ালি যদি বলা হয় যে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার শিখলো, রাখবে তামা। তামার ব্যবহার কিন্তু মানুষ প্রথম শিখেছিল। ঠিক আছে, মানুষ প্রথম কার ব্যবহার শিখলো? তামার ব্যবহার। মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু যদি বলা হয়, ঠিক আছে, প্রথম ধাতু, প্রথম লেখা এসেছে যে মানুষের ব্যবহৃত প্রথম ধাতুর নাম কি? সেটা মনে রাখবে তামা। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন, এদিকে আমরা জানি এটাকে তাম্র যুগ বলা হয়, তাম্রপ্রস্তর যুগ বলা হয়, তাই তো? এরা কিন্তু ব্রোঞ্জ ব্যবহার করতো। মানে ব্রোঞ্জ মানে কি? ব্রোঞ্জ, ঠিক আছে, ব্রোঞ্জ মানে তামা প্লাস দুটোর মিশ্রণকে কি বলা হয়? ব্রোঞ্জ। ঠিক আছে, যেমন আমরা জানি পিতল। পিতল মানে কি? পিতল মানে তামা এবং দস্তার মিশ্রণ। ঠিক আছে, তামা এবং দস্তার মিশ্রণ হলে কি বলি? পিতল বলি, তাই তো? ব্রোঞ্জ মানে কি? তামা, টিন। তো ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন এটাকে ব্রোঞ্জ যুগ বলা হয়, কারণ তামা এবং টিনের মানে এরা কিন্তু ব্যবহার জানতো। কিন্তু এরা জানতো না কিসের ব্যবহার জানতো না? পরীক্ষায় এসেছে এরা আয়রন, ঠিক আছে, বা লোহা, লোহার ব্যবহার কিন্তু এরা ব্যবহার
কিন্তু জানতো না, জানতো না। কিন্তু মনে রাখবে তাহলে লোহার ব্যবহার কিন্তু এদের কাছে কি ছিল, এদের কাছে আননোন ছিল। এরা কিন্তু লোহার ব্যবহারটা কি করতো, লোহার ব্যবহার কিন্তু এরা জানতো না। ঠিক আছে, এরা লোহার ব্যবহার জানতো না ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। বাট যখন বৈদিক সভ্যতার লেটার বৈদিক যুগ আসলো, তখন কিন্তু ধীরে ধীরে এরা কিন্তু লোহার ব্যবহার জানতে শিখে গেল। লোহার ব্যবহার কিন্তু জানতে শিখেছে তাহলে বৈদিক যুগে, এটা মনে রাখবে। পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। তাহলে নিম্নলিখিত কোন ধাতুর ব্যবহার বৈদিক আর্যরা প্রথম করেছিল? মনে রাখবে লোহা, আয়রন, আয়রনের ব্যবহার। ঠিক আছে, এবং তামা তোমাদের বলে দিলাম ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু তামার ব্যবহার জানতো, ওরা কিন্তু লোহার ব্যবহার জানতো না। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন থেকে এটাও কিন্তু পরীক্ষায় এসেছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি যে কোন বেদ ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের সঙ্গে, দেখো সঙ্গীত যখন থাকবে না, সঙ্গীত সামবেদ। ঠিক আছে, তাহলে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ তোমাদের বলে দিয়েছি আমি। তাহলে যদি মিউজিকের সঙ্গে কোনো কিছু আসে তখনই মনে রাখবে কি করবে, তুমি সামবেদ করে আসবে। ঠিক আছে, তোমার যদি বলা হয় বুক অফ চ্যান্টস, ঠিক আছে, সামবেদ হবে। ধ্রুপদী, ঠিক আছে, ধ্রুপদী, যে ধ্রুপদী সঙ্গীত, ঠিক আছে, ধ্রুপদী রাগ, ঠিক আছে, বা মিউজিক কোনো কিছু থাকলেই কি করবে, সামবেদ করে দিবে। এগুলো কিন্তু সব ঠিক আছে। দেখো যদি বলা হয় অথর্ববেদ, অথর্ববেদে অনেক কিছু আছে, তুমি কোশ্চেন দেখেছি তাহলে আমি বলছি না, তোমার তাহলে এক্সাম দেওয়া হবে না। চলো কোশ্চেন যেহেতু রেখেছি, দেখো বেদ শব্দের অর্থ কি? বেদ তোমাদের একটু আগে বলে দিয়েছি আমি, বেদ শব্দের অর্থ কি তোমরা উত্তর করো। ঠিক আছে, আমি একটু আগেই বলে দিয়েছি। তাহলে বেদ শব্দের অর্থ কি? জ্ঞানী হবে না, ঠিক আছে, জ্ঞান হবে, নলেজ হবে, জ্ঞান হবে, নলেজ হবে, জ্ঞানী হবে না কিন্তু। হ্যাঁ, চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। এর কোন দ্রব্যটি বৈদিক সভ্যতার মানুষ জানতো না? তাহলে নিচের কোন দ্রব্যটি বৈদিক বা বেদিক সিভিলাইজেশনের লোক জানতো না? কার ব্যবহার জানতো না? রাখবে তামাক। এই তামাকের ব্যবহার কিন্তু এরা জানতো না। এবারে প্রশ্ন হচ্ছে স্যার তামাক থেকে আমার পরীক্ষায় কি কি আসে? তামাক থেকে, ঠিক আছে, তোবাকু বা তামাক। মনে রাখবে এই তামাকের ব্যবহার প্রথম কিন্তু আমাদেরকে কে শিখিয়েছিল? না গ্রিকরা। গ্রিকরা কিন্তু মনে রাখবে আমাদেরকে তামার ব্যবহার কিন্তু শিখিয়েছিল। গ্রিক নয় না, পর্তুগিজরা এটা হবে। হ্যাঁ, পর্তুগিজরা। মনে রাখবে আমাদেরকে তামার ব্যবহার কিন্তু, তোমার তামাকের ব্যবহার কিন্তু শিখিয়েছিল। এবং মনে রাখবে এই তামাক, তামাক সব থেকে বেশি কাল্টিভেশন বা চাষ কোথায় হয়? ম্যাক্সিমাম কাল্টিভেশন, ম্যাক্সিমাম কি বললাম, কাল্টিভেশন, ম্যাক্সিমাম চাষাবাদ। তামাকের চাষ ম্যাক্সিমাম কোথায় হয়? না অন্ধ্রপ্রদেশে হয়। কোথায় হয়? অন্ধ্রপ্রদেশে। যদি বলা হয় ইন্ডিয়ার মধ্যে কোন স্টেটে তামাক চাষ সব থেকে বেশি হয়, মনে রাখবে সেটা অন্ধ্রপ্রদেশ। যদি বলা হয় ম্যাক্সিমাম বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্টে, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট কোন ডিস্ট্রিক্ট যদি বলা হয়, ঠিক আছে, বা কোন জেলা, তখন কিন্তু কোচবিহার করবে। কি করবে? কোচবিহার। কোচবিহার থেকে যারা ভিডিওটা দেখছো তারা কিন্তু একটা লাইক দিয়ে দাও। ঠিক আছে, তাহলে কি বললাম যে যদি বলা হয় কোন ডিস্ট্রিক্টে ম্যাক্সিমাম তামাক চাষ হয়, তখন কি করবে? কোচবিহার। আর যদি বলা হয় ম্যাক্সিমাম কাল্টিভেশন অফ তামাক হুইচ স্টেট, স্টেট যদি বলা হয় তখন কিন্তু রাজ্য করবে। স্টেট, স্টেট বা রাজ্য যদি বলে তখন কিন্তু কি করবে? অন্ধ্রপ্রদেশ করে আসবে। চলো আচ্ছা দেখো একটা বলেই দিই, এই যে হুইট অ্যান্ড বার্লি, হুইট অ্যান্ড বার্লি এটা কিন্তু আইভিসি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের মানুষ কিন্তু এরা এই হুইট অ্যান্ড বার্লির ব্যবহার কিন্তু জানতো। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে এসেছে। চলো যারা নিচের কোন কারিগরি শিল্পের সঙ্গে সংযুক্ত ছিলেন না, মানে যুক্ত ছিল না এক কথাই। তো এটা প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন, তোমরা নিজেরা করো। এটা উত্তর কিন্তু হবে কি? কর্মকার।
ঠিক আছে, কিছু উত্তর আমি তোমাদের ডিসকাশন করব না, কিছু উত্তর মুখস্থ রাখতে হবে তোমাদের, ঠিক আছে, কোশ্চেন আকারে কিন্তু মনে রাখবে। কিসের ভিত্তিতে ভারতের জাতিভেদ প্রথার সূচনা হয়? এই যে জাতিভেদ, একদম সেখানে কিন্তু বেশি বর্ণ সিস্টেম ছিল না। বর্ণ সিস্টেম কেমন আকারে ছিল? ঠিক আছে, প্রশ্ন হয় যে বর্ণ সিস্টেমটা কেমন ছিল। বর্ণ সিস্টেমটা এরকম ছিল যে যার পেশা যেমন তাকে তেমন সম্মান দেয়া হবে। তুমি যদি পুরোহিত হও তুমি বেশি সম্মান পাবে, ঠিক আছে, তুমি যদি তুমি শূদ্র হও তুমি কম সম্মান পাবে। তাহলে ম্যাক্সিমাম বা বেশি সম্মান কিন্তু মানে যে যেমন পেশা করবে সেই অনুযায়ী কিন্তু তাকে সম্মান সেই অনুযায়ী দেওয়া হতো। তাহলে কিসের ভিত্তিতে জাতিভেদ প্রথার সূচনা হয়? মানে রাখবে পেশার ভিত্তিতে বা অকুপেশনের ভিত্তিতে, ঠিক আছে, শ্রমের যে অকুপেশন তার ভিত্তিতে। চলো, আচ্ছা, নিভি পরিধান এবং হচ্ছে অধিবাস হলো কি? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এবং ডাব্লিউবিসিএস এই কোশ্চেন এসেছে। আর্যদের এই যে বিভিন্ন রকম পোশাক ছিল, ঠিক আছে, আর্যদের বিভিন্ন রকম পোশাক, এই নিভি পরিধান অধিবাস এগুলো কিন্তু আর্যদের বিভিন্ন রকমের পোশাক। চলো পরের প্রশ্ন দেখে নি কি আছে। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? তাহলে এখানে কোনটি সঠিক নয় বলেছে, ভালো করে খেয়াল করবে, সঠিক বলেনি, সঠিক নয় বলেছে। ঋগ্বেদে 1028টি স্তোত্র ছিল, এটা ঠিক। তাহলে তোমাদের মনে রেখে দাও যে ঋগ্বেদে কতগুলি তোমার মন্ত্র ছিল, কতগুলি মন্ত্র পরীক্ষা আসে ঋগ্বেদে 1028টি। তাহলে এটা এক নাম্বার কোশ্চেন তোমার কিন্তু মুখস্থ হয়ে গেল, এটা পরীক্ষায় আসতে পারে। ঋগ্বেদ হলো প্রস্তর যুগের গ্রন্থ, এটা মনে নাও হতে পারে, দেখা যাক। ঋগ্বেদ 10টি মন্ডলে বিভক্ত ছিল, আমরা জানি ঋগ্বেদটা কটা মন্ডলে ভাগ ছিল? 10টা মন্ডলে ভাগ ছিল, ঠিক আছে, এবং দশম মন্ডল কি ছিল? পুরুষ শাসকটা, আমরা সব পড়েছি এটা। ঋগ্বেদ প্রস্তর যুগের গ্রন্থ নয়, বিভিন্ন সাহিত্যিক পর্যায়ের বিভক্ত, ঠিক আছে, তাহলে বিভিন্ন সাহিত্যিক পর্যায়ে বিভক্ত, অবশ্যই এটা ঠিক। তাহলে সঠিক নয় কোনটা? এটা। ঋগ্বেদ প্রস্তর যুগের গ্রন্থ, প্রস্তর যুগের তো নয়, বেদিক সিভিলাইজেশনের, ঠিক আছে, প্রস্তর যুগ বলতে পাথরের যুগ বা স্টোন এজের কথা বলছি, তাহলে এটা স্টোন এজের তো নয়। আমরা জানি যে প্রস্তর যুগকে কিন্তু 3টি ভাগে ভাগ করা হয়েছিল, ঠিক আছে, তোমার প্রাচীন প্রস্তর, মধ্যপ্রস্তর, নব্যপ্রস্তর, সেগুলো আমরা পড়েছি, ঠিক আছে, আমি তোমাদের আলাদা করে আর বলছি না। চলো আমি তখন পরে যখন প্রস্তর যুগ পড়াবো তখন কিন্তু ডিটেল আলোচনা করব। কোন বেদে ধর্মীয় ক্রিয়াকলাপ সম্পর্কে বর্ণনা আছে? তাহলে এই যে ধর্মীয় ক্রিয়াকলাপ, ঠিক আছে, কোন বেদে? দেখো এই যে ধর্মীয় ক্রিয়াকলাপ বলতে ধরো তোমার বিভিন্ন প্রেয়ার্স টেয়ার্স এগুলো কিন্তু আছে, এগুলা কিন্তু ইয়েজুর্বেদে আছে, ইয়েজুর্বেদে। ধর্মীয় ক্রিয়াকলাপ কোন বেদে আছে? মনে রাখবে ইয়েজুর্বেদ। চলো পরে কোশ্চেন দেখে নি। আর্যরা ভারতে এসে প্রথম বসতি স্থাপন করেছিল, তাহলে আমি বলেই দিয়েছি যে আর্যরা কিন্তু ভারতে এসে সপ্ত সিন্ধু এলাকায় এরা কিন্তু বসবাস শুরু করে, ঠিক আছে। আরেকটা নাম মনে রেখে দাও, এই দিল্লির প্রাচীন নাম পরীক্ষা আসে, এর প্রাচীন নাম কি? প্রাচীন নাম যেগুলো বলবো প্রত্যেকটাই ইচ অ্যান্ড এভরি কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের, ঠিক আছে, মনে রাখবে ইন্দ্রপ্রস্থ, ঠিক আছে, তাহলে মনে থাকবে ইন্দ্রপ্রস্থ, মনে রাখবে এটা হচ্ছে তোমার দিল্লির প্রাচীন নাম। এবং দিল্লি কোন নদীর তীরে পরীক্ষা আসে? যমুনা নদীর তীরে, নয় যমুনা, যমুনা ইজ দ্য রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গঙ্গা, ঠিক আছে। চলো পরে কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। মনুস্মৃতি গ্রন্থের বিষয়বস্তু ছিল, তাহলে মনুস্মৃতি যে গ্রন্থ আমি বললাম, মনুস্মৃতি এটা কি রিলেটেড বই ছিল? না ল রিলেটেড বই ছিল, ঠিক আছে, ল রিলেটেড। এবং বললাম কি এটাকে প্রকাশ্য রাস্তায় পুড়িয়ে দিয়েছিল কে? না ডক্টর বি আর আম্বেদকর। তাহলে এটা একটা ল বা আইন রিলেটেড একটা বই। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই। ঋগ বৈদিক ভরত গোষ্ঠীর প্রধান যিনি 10 রাজার যুদ্ধে 10 জন উপজাতির গোষ্ঠীর রাজার সাথে যুদ্ধ করেছিলেন, তাহলে আমি বললাম যে কিং সুদাস, তাই তো, কিং সুদাস। এই যে ভারতের ট্রাইব কে ছিল? না কিং সুদাস। ইনি কিন্তু ব্যাটেল অফ টেন কিং আমরা পড়লাম, একটু আগেই বলে দিয়েছি, আমি আর বলছি না। তাহলে সুদাসের কথা মনে রাখবে। নিম্নলিখিত কোন উপজাতি সংগঠন
উপজাতি নেতা নির্বাচনের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তাহলে যে নেতা, ঠিক আছে, মানে তুমি এক কথা বলতে পারো ইলেকশন ফর পারো যে রাজন আর কি, যে রাজা হবে তার যে ইলেকশনটা, ঠিক আছে, সেটা কোথায় হয় মনে রাখবে, এই সমিতিতে হবে। ঠিক আছে, সমিতি, সভাটা মনে রাখবে এটা হচ্ছে ভিআইপি গ্রুপ ছিল, এলাইট গ্রুপ বা ভিআইপি গ্রুপ। ঠিক আছে, পরীক্ষা আসে যে ভিআইপি গ্রুপ কোনটা, মনে রাখবে এই সমিতি, সরি সভা, এটা কিন্তু ভিআইপি গ্রুপ বা এলাইট গ্রুপ ছিল। আর এই তোমার সমিতির মধ্যে কি করা হতো, মানে কে রাজা হবে, ঠিক আছে, সেটা কিন্তু ইলেকশন করা হতো কোথা থেকে, ওই তোমার সমিতিতেই। ঠিক আছে, চলো দেবতা, ঠিক আছে, তাহলে বৈদিক যুগের যুদ্ধের দেবতা কে ছিলেন? বৈদিক দেবতা ছিল কে? ইন্দ্র। ইন্দ্র, ঠিক আছে, চলো পরে কোশ্চেন দেখে নিই। মন্ত্র কার, গায়ত্রী মন্ত্র কার উদ্দেশ্যে রচিত হয়েছিল? তাহলে গায়ত্রী মন্ত্র তোমরা নিশ্চয়ই জানো যে তোমার কার উদ্দেশ্যে, না এটা হচ্ছে তোমার সাবিত্রী। ঠিক আছে, এটা সাবিত্রী। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। আর্য শব্দের অর্থ, তোমাদের বললাম যে আর্য শব্দের অর্থ, প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন, যে আর্য শব্দের অর্থ আমি বলে যাচ্ছি তোমাদের পরপর করে, উত্তর তোমরা কিন্তু মিলাবে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু জাতি বিশেষ, কি বললাম, রেস বললাম, ঠিক আছে, আপার ক্লাস বললাম, এটা কিন্তু আর্য। ওজন পরিমাপ এবং তাদের পর্যায়ক্রমিক পরিদর্শনের সরকারি মুদ্রণ বর্ণনা করেছিল। ঠিক আছে, তো এটা মনে রাখবে কি হবে না, মনু হবে। এই মনু, মনু কিন্তু এগুলো করেছিলেন আর কি। মনুর বই বললাম কি, মনুস্মৃতি। ঠিক আছে, আচ্ছা, পূর্ববর্তী বৈদিক যুগের আর্যদের ধর্ম ছিল প্রধানত, তাহলে আর্যদের যে, মানে আর্যরা কি করতে বলতো, আর্যরা এরা কিন্তু প্রকৃতির পূজা করত এবং যজ্ঞ করত। ঠিক আছে, প্রকৃতির, নেচারের এরা কিন্তু যজ্ঞ বা পূজা করত। পরীক্ষায় এসেছে যে আর্যরা ছিল, এরা কিন্তু প্রকৃতির পূজা করত। প্রথম ইউরোপিয়ান যিনি বলেছিলেন আরিয়ান আর দা আর ওয়ান, আরিয়ান আর দা ওয়ান। ঠিক আছে, বলো কি হবে? তাহলে মনে রাখবে এটা হবে কি না, ম্যাক্স মুলার। ঠিক আছে, ম্যাক্স মুলার। চলো, ঋগ্বেদের সবচেয়ে খ্যাতনামা এবং প্রসিদ্ধ নদী, ঠিক আছে, প্রসিদ্ধ নদী বা খ্যাতনামা মনে রাখবে এটা কি, তোমার সরস্বতী। তো তোমরা এটা ইংরেজিতে যদি পাও, তোমরা পাবে দেখবে মোস্ট প্রমিনেন্ট রিভার, মোস্ট প্রমিনেন্ট রিভার ইন ঋগ্বেদিক। তাহলে ঋগ্বেদিক যুগের মোস্ট প্রমিনেন্ট রিভার কি হবে? সরস্বতী হবে। ঠিক আছে, এবং যদি বলা হয় মোস্ট মেনশন রিভার, মোস্ট মেনশন রিভার, তখন কি করবে না, তোমার সিন্ধু বা ইন্দাস। ঠিক আছে, সিন্ধু কিন্তু মনে রাখবে মোস্ট মেনশন রিভার। এবং মনে রাখবে এই যে গঙ্গা, গঙ্গা কিন্তু একবার মেনশন ছিল। ঋগ্বেদে কতবার মেনশন আছে? একবার। এবং যমুনা, যমুনা, এটা যমুনা লেখা আছে, অ্যাকচুয়ালি যমুনা আর কি, হ্যাঁ, যমুনা 3বার মেনশন ছিল। এগুলো পরীক্ষা আসে। ঠিক আছে, তাহলে কিন্তু এটা মনে রেখে দিবি প্রত্যেকে। চলো, কোন সময় রচিত হয়েছিল? যে বেদিক সাহিত্য, সেটা কোন সময় রচিত হয়েছিল? আমরা জানি যে বেদিক পিরিয়ডটা দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে ঋগ বৈদিক যুগ, আর একটা হচ্ছে লেটার বৈদিক পিরিয়ড, তাই তো? এবারে লেটার বৈদিক পিরিয়ড তোমরা নিশ্চয়ই, আমি সময়টা রেখেছি, আমি বলছি তোমাদের, এটা বৈদিক পিরিয়ড মনে রাখবে 1500 থেকে 1000 বিসি করবে তোমরা, 1500 থেকে 1000 বিসি, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে, বা খ্রিস্টপূর্বাব্দ।
গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিল? তোমাদের একটু আগেই বললাম, প্রিভিয়াস ইয়ারেও আসা প্রশ্ন, যে গায়ত্রী মন্ত্র কে রচনা করেছিলেন? না বিশ্বমিত্রা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হচ্ছে, ঠিক আছে? এখন পর্যন্ত যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দাও, এবং তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমি কিন্তু প্রত্যেক দিন দুটো করেও ভিডিও দেব, ঠিক আছে? কিন্তু তোমাদেরকে ইন্টারেস্টেড থাকতে হবে, তোমাদের ক্লাসগুলো কিন্তু রেগুলার দেখতে হবে, তাহলে কিন্তু দুটো ভিডিও তোমাদের আমি কিন্তু ডেইলি দিতে পারি, ঠিক আছে? সেটা ডিপেন্ড করবে তোমাদের উপরে। চলো, উপনিষদ সংকলিত হয়েছিল মোটামুটি, তাহলে উপনিষদ যে কম্পাইলেশনটা হয়েছিল সেটা কবে? ঠিক আছে, মনে রাখবে 600 বিসি, ঠিক আছে? 600 খ্রিস্টপূর্বাব্দে উপনিষদ কিন্তু কম্পাইল হয়েছিল, ঠিক আছে? উপনিষদ তোমরা নিশ্চয়ই জানো যে উপনিষদ একটু আগেই বললাম যে টোটাল নাম্বার অফ উপনিষদ কটি? 108টি। উপনিষদ কথার অর্থ পরীক্ষা আসে টু সিট নেয়ার, নিকটে বসা, ঠিক আছে? টু সিট নেয়ার, ঠিক আছে, নিকটে বসা, বোঝা গেল? নিকটে বসা, এই যে নিকটে, নিকটে বসা। চলো পরে কোশ্চেন দেখে নিই কি আছে। আর্যদের উত্তর মেরু বা আর্কটিক অঞ্চলের আদি বাসস্থানের তত্ত্বটিকে কে সমর্থন করেছিলেন? ঠিক আছে, তোমার নিশ্চয়ই জানো, আমি তোমাদের একটু আগেই বললাম যে আর্যরা কোথা থেকে এসেছে সেটা সম্বন্ধে কিন্তু অনেক কিন্তু কনফিউশন ছিল। তাহলে দেখো এটা কি আছে না, আর্যরা উত্তর মেরু বা আর্কটিক অঞ্চল থেকে মানে এসেছে, এটা বলেছিল কে? এটা বলেছিল বাল গঙ্গাধর তিলক বা বিজি তিলক, ঠিক আছে? বাল গঙ্গাধর তিলক। চলো, গোত্র শব্দটি প্রথম পাওয়া যায়, তোমাদের বললাম না যে গোত্র শব্দটা উল্লেখ ছিল কোন বেদে? গোত্র শব্দটি উল্লেখ ছিল ঋগ্বেদে, ঠিক আছে? ঋগ্বেদে মনে রাখবে গোত্র শব্দটির উল্লেখ ছিল, ঋগ্বেদে বর্ণ সিস্টেমটার উল্লেখ ছিল, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু মনে রাখতে হবে তোমাদের। চলো পরের কোশ্চেন দেখে নি কি আছে, বলছে কোন প্রাণীকে ঋগ্বেদে অঘন্য বলা হতো? ঠিক আছে, অঘন্য কোন প্রাণীকে বলা হতো? মনে রাখবে এটা গরুকে বলা হতো। এবং তোমাদের মনে রাখতে হবে এই যে পানি, পানি শব্দটার অর্থ কি? পানি, পানি মানে কাউ ট্রেডার্স, ঠিক আছে? কাউ ট্রেডার্স, যারা কাউ ট্রেড করতো আর কি, হ্যাঁ, ট্রেডার্স মানে কাউ নিয়ে ব্যবসা বাণিজ্য করতো, তাদেরকে কি বলা হতো? পানি বলা হতো। দেখো এই বৈদিক যুগে তোমাকে কিন্তু কয়েকটা টার্ম মুখস্থ রাখতে হবে, যেমন তুমি পাবে একটা টার্ম, সেটা কি? বালি, ঠিক আছে? বালি টার্ম পাবে। এই বালি টার্মটা মনে রাখবে ট্যাক্স ছিল, ঠিক আছে? ওদের কি ছিল? ট্যাক্স, ট্যাক্স মনে রাখবে বালি ছিল, ঠিক আছে? তাহলে এইরকম কয়েকটা জিনিস তোমাকে কিন্তু জানতে হবে, ঠিক আছে? পানিটা কি বললাম? সেটা হচ্ছে কাউ ট্রেডার্স, ঠিক আছে? পানি মানে কাউ ট্রেডার্স, কাউ নিয়ে ব্যবসা ব্যবসা করতো আর কি। এবং মনে রাখবে এই ঋগ্বৈদিক যুগে গরুর কিন্তু গুরুত্ব অনেক ছিল, মানে গরুকে কিন্তু মানে হত্যা করা বা তোমার যেত না আর কি, ঠিক আছে? এটা কিন্তু মাথায় খেয়াল রাখবে। এবং তোমার এই গরুর জন্য কিন্তু অনেক যুদ্ধ টুদ্ধ হতো আর কি, হ্যাঁ? চলো পরে কোশ্চেন আমরা, উপনিষদ শব্দর আক্ষরিক অর্থ কি? তাহলে উপনিষদের আক্ষরিক অর্থ তোমাদের বলেই দিলাম একটু আগে, যে কারো নিকটে উপবেশন করা বা নিকটে বসা, সেটার মানে হচ্ছে কি? উপনিষদ। লিখিত কোন প্রাচীন গ্রন্থে প্রথম 4টি বর্ণে বিভক্ত সমাজের উল্লেখ পাওয়া যায়? তাহলে তোমাদের আমি বলেইছি যে বর্ণ সিস্টেম এটা ছিল ঋগ্বেদে। এবারে ঋগ্বেদের কত নম্বর মন্ডলে ছিল? তোমরা নিশ্চয়ই জানো যে 10th মন্ডল পুরুষ শাসকটা ছিল, সেখানেই কিন্তু মনে রাখবে এই তোমার 4টি বর্ণের উল্লেখ কিন্তু পাওয়া যায়। 4টি বর্ণ কি কি তোমরা আমাকে কমেন্টে জানাবে। তোমাদের একটা জাস্ট আমি বলে রাখলাম যে তোমরা, আচ্ছা তোমরা নিজেরাই কিন্তু কমেন্টে জানাবে, তাহলে একটা বললে সব পেরে যাবে, ঠিক আছে? তোমরা আমাকে কমেন্টে জানাবে যে চারটা ছিল, সেই চারটা কি কি বর্ণ সিস্টেম ছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? পুরুষ শাসকটা কত নম্বর মন্ডলে? এটা পরীক্ষায় পড়ে 10th মন্ডল, ঠিক আছে? 10th মন্ডল মনে রাখবে পুরুষ শাসকটা, হ্যাঁ? চলো 10 নম্বর মন্ডল। আচ্ছা, পুরুষ মেদ যজ্ঞ বা মেল স্যাক্রিফাইস, ঠিক আছে, এর উল্লেখ কোথায় আছে? ঠিক আছে, এর উল্লেখ কোথায় আছে?
থাকবে এটা শতপথ ব্রাহ্মণ, ঠিক আছে, শতপথ ব্রাহ্মণা এখানে কিন্তু উল্লেখ আছে, ঠিক আছে, তোমরা কিন্তু করে নিবে, এটা কিছু বললাম আননোন কোশ্চেন পাবে, এগুলো কিন্তু তোমরা মুখস্থ করে নেবে। ভারতবর্ষ অনুসারে মহাভারত অনুসারে ভীম এবং হিড়িম্বার নাতি কে ছিলেন? তাহলে ভীম এবং হিড়িম্বার নাতি কে ছিলেন, এটাও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমরা এটা বারবারিক ছিল, ভীম এবং হিড়িম্বার নাতি। এবং তোমাদের জন্য প্রশ্ন, ভীম এবং হিড়িম্বার পুত্র কে ছিল? পরীক্ষা আসে, ফেমাস, ঠিক আছে, তোমরা বলবে ভীম এবং হিড়িম্বার পুত্র কে ছিল, মানে যার সন্তান কে ছিল, বারবারিক, এটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। রাজ্য প্রাচীন ইতিহাসে কামরূপ, তাহলে কামরূপ নামে পরিচিত কে, মানে কোন রাজ্য আর কি, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো যে আসাম, আসাম হচ্ছে কি না কামরূপ, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখে নি, 10 রাজার যুদ্ধ কোন গোষ্ঠী জয়লাভ করেছিল? বারবার বললাম যে 10 রাজার যুদ্ধে ভারত ট্রাইব, ঠিক আছে, ভরত ট্রাইব যেটা, এরা কিন্তু যুদ্ধে জয়লাভ করেছিল। এবং ভরত ট্রাইবের কে ছিল বললাম, কিং সুদাস ছিল, ঠিক আছে, কিং সুদাস, কিং সুদাস এই কিন্তু যুদ্ধটা করেছিল আর কি, এরা কিন্তু জয়লাভ করেছিল, হ্যাঁ মনে রাখবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে। হিন্দু ধর্মে দেব দেবীদের ছিলেন গাছেদের দেবতা, ড্যাশ, মানে কে ছিল দেব দেবীদের গাছেদের দেবতা? তাহলে গাছেদের দেবতা রোগ উপশমকারী এবং ধন সম্পত্তির দাতার অবিচ্ছেদ্য রূপ। তো মনে রাখবে এই যে গাছেদের দেবতা যখন বলে দিয়েছে আর কিছু দেখার দরকার নেই, গাছেদের দেবতা কে ছিল, এই যে সোম, সোম মনে রাখবে, এটা সোম কিন্তু গাছেদের দেবতা ছিল। এবং তোমরা নিশ্চয়ই জানো যে সোম রস বলে একটা পাওয়া যায়, ঠিক আছে, যেটা কিন্তু এই বিভিন্ন রোগ কিন্তু মানে সারায় আর কি, ঠিক আছে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নিই কি আছে, বলছে সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটা? সব থেকে ওল্ডেস্ট বেদ বা সবচেয়ে প্রাচীনতম বেদ কোনটি? তাহলে আমি বলে দিয়েছি তোমাদের, এটা হচ্ছে ঋগ্বেদ, ঋগ্বেদ হচ্ছে সব থেকে প্রাচীনতম বেদ, ঠিক আছে। চলো কোথায় খুঁজে পাওয়া যায়? তাহলে একটু আগেই বললাম যে পুরুষ শাসক তো 10th মন্ডলে আছে, এটা ঋগ্বেদে আছে, ঠিক আছে, এটা 10th মন্ডলে আছে, 10th মন্ডলে আছে, 10th মন্ডল, ঠিক আছে, এটা 10th মন্ডলে আছে। চলো পরের কোশ্চেন দেখে নি কি আছে। এই দেখো পরবর্তী বৈদিক যুগের সময়কালটা বলেছে, ঠিক আছে, আমাদের এটা মনে রাখবে 1000 থেকে 600 বিসি, 1000 থেকে 600 বিসি। তাই যদি দুটো জিনিস বার করে বুঝে নাও, যদি বলা হয় ঋগ্বেদিক পিরিয়ড, ঠিক আছে, ঋগ্বেদিক পিরিয়ড, লেটার বেদিক পিরিয়ড, লেটার, ঠিক আছে, ঋগ্বেদিক পিরিয়ডটা মনে রাখবে 1500 থেকে 1000 বিসি। আর যদি বলা হয় লেটার বেদিক 1000 থেকে 500 বলে অনেকে, আবার 600 বলে, ঠিক আছে, যেটা অপশনে থাকবে তুমি সেটা করে আসবে, বুঝে গেল। লেটার বেদিকে তাহলে রাখবে 1000 থেকে 500 বা 600 বিসি, ঠিক আছে, বিফোর ক্রাইস্ট বা বিসি। ড্যাশ সর্বপ্রথম দিল্লি শহর প্রতিষ্ঠা করেন এবং এর নাম দেয় ইন্দ্রপ্রস্থ। তোমাদের বললাম যে দিল্লির প্রাচীন নাম পরীক্ষায় যদি আসে, এটা মনে রাখবে কি হবে, ইন্দ্রপ্রস্থ হচ্ছে দিল্লির প্রাচীন নাম। এবং এটা শহরটা প্রতিষ্ঠা করেছিল কারা, মনে রাখবে পাণ্ডবরা, ঠিক আছে, পাণ্ডবরা। চলো পরের প্রশ্ন আমরা দেখে নিই, নিম্নোক্ত কোন বেদটি উৎসর্গের প্রার্থনা নামে পরিচিত এবং এতে ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান হিবিজিবি এসব করা হয়? তোমাদের বললাম যে ইয়জুর্বেদ, ইয়জুর্বেদে কিন্তু সমস্ত ধর্মের যত আচার আচরণ, প্রেয়ার্স, ঠিক আছে, ইংরেজিতে তুমি পেলে তুমি প্রেয়ার্স এই শব্দটা পাবে, প্রেয়ার্স, প্রার্থনা টার্থনা, এগুলো কিন্তু তুমি কোথায় পাবে, ইয়জুর্বেদে কিন্তু পাবে। পরের কোশ্চেন আমরা একটু দেখে নিই, বলছে উপনিষদ শব্দে উপশব্দের অর্থ কি? উপশব্দের অর্থ আমি কি বললাম তোমাদের, এই যে পাশে টু সিট নেয়ার, উপনিষদ মানে টু সিট নেয়ার, ঠিক আছে। নিম্নোক্ত কোনটি যজুর্বেদের সাথে সম্পর্কিত? তাহলে যজুর্বেদের সঙ্গে আমি কি বললাম যে যত তোমার এই যে আচার আচরণ যত পাবে, যজ্ঞের আচার, প্রেয়ার্স, প্রার্থনা, এগুলো সবই কিন্তু মনে রাখবে যজুর্বেদের, ঠিক আছে। চলো আচ্ছা
তোমরা এখন পর্যন্ত যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আউট অফ 60 তোমাদের কত নাম্বার হচ্ছে। দেখো তুমি ওই একটা কমেন্ট করবে না, ওই একটা কমেন্টে আমাকে মোটিভেশন জাগাবে, না এরা দেখছে তাহলে আমি ভিডিওটা আরো বানাবো। ঠিক আছে, তুমি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে কত স্কোর তোমার হচ্ছে। আর যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাচ্ছ, এইগুলো কিন্তু মনে রাখবে, এই সমস্ত চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমি একদম ডিটেল পড়াচ্ছি। সেখানে কিন্তু তোমার ইচ এন্ড এভরি কোশ্চেন তুমি ইজিলি ক্র্যাক করতে পারবে, তুমি ইজিলি করতে পারবে। ঠিক আছে, আর এটা তোমাদের এমসিকিউ করাচ্ছি। তো তোমরা যদি ওই থিওরির জন্য তোমরা ব্যাচ নিতে চাও তাহলে তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, 7872141322। ঠিক আছে, এই নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করবে। যারা ইউটিউবে দেখো কোনো সমস্যা নেই, যাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ভালো নেই কোনো সমস্যা নেই, তোমাদের জন্য আমি আছি। আমি তোমাদের জন্য কিন্তু ফ্রি যেমন ক্লাস দিচ্ছি, ক্লাস কিন্তু দেবো আমি। ঠিক আছে, চিন্তা নেই। কিন্তু দেখো আমারও তো বেসিক নিডস আছে না, আমাকেও তো বেসিক নিডস করতে হবে না। তো সেটা আমি কোথা থেকে পাবো? আমি যেখানে সারাদিন যদি এখানে সময়টা দিই তাহলে আমাকে সেটার একটা মানে উপায় খুঁজতে হবে না। তো তার জন্য কিন্তু আমি একটা মিনিমাম ফিজ রেখেছি। তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অ্যাডমিশন হতে পারো। প্রচুর ছেলে কিন্তু অ্যাডমিশন নিয়েছে, পড়ছে, উপকৃত হচ্ছে। সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে এটা কোন উপনিষদে আছে, মানে কোথা থেকে নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে, আমি তোমাদের বললাম যে সত্যমেব জয়তে এটা কিন্তু মুন্ডক উপনিষদে। ঠিক আছে, মুন্ডক উপনিষদ। সত্যমেব জয়তে মানে সত্যের জয় হোক, এটা কিন্তু মুন্ডক উপনিষদে আছে। নিম্নোক্ত কোন বেদে সঙ্গীত সম্পর্কিত জ্ঞান সংরক্ষিত রয়েছে? সঙ্গীত, গান, গান বললে কি বললাম? সামবেদ। ঠিক আছে, সঙ্গীত, গান এগুলো বললে কি করবে? সামবেদ করবে। চলো পরের কোশ্চেন আমরা দেখে নি কি আছে। নিম্নোক্ত কোন বেদে জাদুবিদ্যা, কালোবিদ্যা, বশীকরণ, ঠিক আছে, প্রেমী যারা ধোকা খেয়েছো কিভাবে বশীকরণ করবে, ঠিক আছে, সব যে বেদে আলোচনা করা হয়েছে তারা কিন্তু এই অথর্ব বেদ। হ্যাঁ, অথর্ব বেদে মনে রাখবে সমস্ত এই যে বশীকরণ, হিবি জিবি এগুলো কিন্তু তোমরা পাবে। হ্যাঁ, তো যদি করতে চাও তাহলে ভালো করে পড়ো, ঠিক আছে, দিয়ে করবে, এই তো ব্যাপার, আর কি আছে। যারা ছেড়ে যাওয়ার কথা তারা চলেই যাবে, তাও যদি আনতে চাও তুমি তাহলে তোমাকে অথর্ববেদ থেকে কিছু সোর্স নিতে হবে, নিয়ে তোমাকে কালোবিদ্যা, জাদুবিদ্যা, হিবিজিবি যা আছে সেগুলো কিন্তু করবে তুমি। হ্যাঁ, চলো, বিভিন্ন রোগের চিকিৎসা সংক্রান্ত তথ্য কোন বেদে রয়েছে? ঠিক আছে, চিকিৎসা, মেডিকেল, ঠিক আছে, মেডিকেল সায়েন্স, কালোবিদ্যা, জাদুবিদ্যা সব কিন্তু কি বললাম এই অথর্ববেদেই আছে কিন্তু। হ্যাঁ, সব প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন, সব পরীক্ষায় এসেছে। আচ্ছা, বাসুদেব কুটুম্বকম, বাসুদেব কুটুম্বকম, আগে বলো তো যে বাসুদেব কুটুম্বকম এই শব্দটা কোন উপনিষদে, ঠিক আছে, এটা কোন হবে, এটা কোন হয়ে গেছে, কোন উপনিষদে আছে উল্লেখ রয়েছে? মনে রাখবে এটা আছে কিন্তু মহা উপনিষদে। ঠিক আছে, মহা উপনিষদটা কার পাঠ? মনে রাখবে এটা কিন্তু তোমার এই অথর্ব বেদের কিন্তু পাঠ, এটা অথর্ব বেদের একটি অংশ। হ্যাঁ, তো এবারে পরীক্ষা আসে যে বাসুদেব কুটুম্বাকম মানে কি, মানে কি বলতো? তোমরা নিশ্চয়ই জানো যে 2023 সালে G20 সামিট হলো, যেটা আমাদের ইন্ডিয়াতে হলো, তাই তো? সেখানে কিন্তু থিমটা কি ছিল বলতো? এই থিমটা ছিল কিন্তু বাসুদেব কুটুম্বকম। বাসুদেব কুটুম্বকম মানে হচ্ছে মানে সমস্ত পৃথিবী একটা পরিবার আর কি। ঠিক আছে, পুরো পৃথিবীটা আর কি একটা পরিবার আর কি। ঠিক আছে, এর মানে আর কি বাসুদেব কুটুম্বকম। লাস্ট কোশ্চেন এবং আজকেই শেষ কোশ্চেন, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের স্কোর কত হলো। যদি তোমাদের মধ্যে এনার্জি থাকে তাহলে কিন্তু আমি সিরিজটা আবার শুরু করব। তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে তোমাদের কত স্কোর হচ্ছে। চলো, সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কোনটি? তাহলে সবচেয়ে প্রাচীন, ঠিক আছে, সব থেকে ওল্ডেস্ট উপনিষদ কোনটি? তাহলে তোমরা নিশ্চয়ই জানো এটা তোমার ছান্দোগা উপনিষদ। ঠিক আছে, ছান্দোগা উপনিষদটা মনে রাখবে সবচেয়ে প্রাচীনতম উপনিষদ। ঠিক আছে, তো আজকে এখান পর্যন্তই ছিল। প্রত্যেকে ভালো থাকবে আর কমেন্টে জানাবে কত স্কোর হচ্ছে। আর যদি তোমরা ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার এই 7872141322 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে দিবে। ঠিক আছে, আজকে এখান পর্যন্ত। থ্যাংকস ফর ওয়াচিং।